ছয়শো গ্রাম দাম কত ওটা? কি করে 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 যে মাওয়াতে আসার একটা বড় একটা এক্সপিরিয়েন্স বলা হয়, সেটা হচ্ছে যে এক্সপ্রেসওয়ে দিয়ে আসা। আর যদি আপনি বাইকার হন সেটা তো আলাদা হিসাব। কিন্তু আজকের এক্সপিরিয়েন্সটা আমার একটু ডিফারেন্ট, মানে যেটা এর আগে কখনো হয় নাই। তবে নাগেরহাট বাজারে আসছি, তো এখানে এসে দেখলাম যে এখানে মোটামুটি পুরাপুরি হাউকাও লেগে গেছে। তো কোথায় যাচ্ছি? মুন্সিগঞ্জ যাচ্ছি না মাওয়া যাচ্ছি? যে কোনো এক জায়গায় গেলেই হয়, মানে একই তো জায়গা। তো প্রথমে অ্যাকচুয়ালি আমরা যাব হচ্ছে ইদ্রাকপুর, একটা ফোর্ট আছে, একটা কেল্লা আছে। আমরা ওই ইদ্রাকপুর কেল্লায় যাব। ওইখানে যাওয়ার পর ওইখানে কিছুটা সময় কাটাই। সময় কাটানোর পরে মোটামুটি আমরা চলে যাব হচ্ছে মাওয়া। মাওয়াতে বেশ অনেকদিন যাই না, ইলিশ টিলিশ খাইয়ে আসি, বড় লোকের বিলাসী ইলিশ। তাহলে চলেন একটা ছোটখাটো একটা ট্যুর দেই ঢাকার কাছের, খুব কাছের একটা জেলা মুন্সিগঞ্জে। লেটস গো। আমাদের আজকের এই ভিডিওটা মানে আমার এ পর্যন্ত করা সকল ভিডিও থেকে ডিউরেশনে একটু বড় হবে। সো যারা একটু বড় ভিডিওর কথা বলছিলেন, সো তাদের জন্য হয়তো জিনিসটা একটু ভালো হবে। তাছাড়া এত বড় ভিডিও বানানোর কোনো অভ্যাস আমার নাই। তো এনিওয়ে, আমাদের এই মুন্সিগঞ্জ যাত্রার প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা যতদূর সম্ভব একটু কঠিন রাস্তা বেছে নিছি। যেহেতু গুগল ম্যাপ আমাদের সঙ্গী ছিল, তো সেই কারণে আমরা গুগল ম্যাপের দেখানো রাস্তাতে চলে গেছি। কিছু দূর যাওয়ার পরেই আমরা বুঝতে পারছিলাম যে না, এটা আসলে হয়তো মুন্সিগঞ্জের সঠিক রাস্তা না। কারণ আপনারা দেখতেছেন যে ভাঙাচোরা রাস্তা শুরু হয়ে গেছে। তা আমরা চিন্তা করলাম যে একটা জেলায় ঢুকবো ঢাকার সাথে কানেক্টেড, এত ভাঙাচোরা হয় কিভাবে। পরবর্তীতে বুঝতে পারলাম এই ভাঙাচোরাই তো সব কিছু না, সামনে আরো অনেক কিছু আমাদের জন্য ওয়েট করতেছে। এটার মূল রাস্তা আমরা যতদূর এতক্ষণে বুঝতে পারছি যে এটা হচ্ছে নারায়ণগঞ্জ দিয়ে যদি আমরা ঢুকতাম তাহলে বাই রোডে আমরা একটা ভালো রাস্তা পাইতাম। তো কিছু দূর যাওয়ার পরেই আমরা কেরানীগঞ্জের ভিতর দিয়ে একটা বাজারে দেখলাম, ওখান থেকে বলতেছে যে ভাই আপনাদেরকে তো নদী দিয়ে মোটরসাইকেল পার করতে হবে। আমাদের তো চোখ কপালে উঠে গেছে যে ওই যে সামনে যে ছোট্ট ট্রলারই বলেন আর ফেরি বলেন, ওই জিনিসটা দিয়ে আমাদের মোটরসাইকেল পার করতে হবে। যদিও খুব বেশিক্ষণ না, 7-8 মিনিট লাগে এইটুকু পার হইতে, ছোট্ট একটা ফেরি। তো তখন চিন্তা করলাম যে আসলে যা হয় খারাপ হয় না। যেহেতু আমরা ট্যুরে বেরোইছি, ট্যুরে এরকম 2-1টা জিনিস না হলে তো আসলে ভালো দেখায় না, তাই না? তো মোটরসাইকেলটা উঠানোর দায়িত্ব দিছিলাম আমাদের সাদি সাহেবকে যে ভাই আমি ভিডিও করি, তুই একটু মোটরসাইকেলটা উঠা। আরে যে দেখেন আমাদের বাংলাদেশিদের আসলে মাথায় না প্রচণ্ড বুদ্ধি। এরকম একটা ট্রলার বা ফেরি যেটাই বলেন, সেটা চালাচ্ছে হচ্ছে পায়ের সাহায্যে। তো এই ফেরিটা হচ্ছে সে নিয়ন্ত্রণ করে, মানে স্পিডটা নিয়ন্ত্রণ করে পা দিয়ে। ওইখানে একটা রাবার দিয়ে আর দড়ি দিয়ে সে ইঞ্জিনের সাথে কোনো একভাবে কানেক্ট করছে। কানেক্ট করে এখন এইটা জোরে যাবে না আস্তে যাবে সেটা সে নিয়ন্ত্রণ করতেছে। চমৎকার বিষয়। আর এই ফেরি পার হওয়ার পরেই ঘাটে আবার ওইখানে কাউন্টার আছে, আমাদের কাছ থেকে 25 টাকা নিছে। দ্যাট মিনস আমি, সাদি আর আমাদের মোটরসাইকেল এই 3 জনের জন্য নিছে 25 টাকা। তো ঘাট পার হওয়ার পরে আমাদের তেমন কোনো খারাপ রাস্তা দিয়ে আর যাইতে হয় নাই, মানে আমরা তেমন একটা মানে ভাঙাচোরা রাস্তা আর পাইনি। তবে হ্যাঁ, আমরা ওই মেইন রোড পাইনি, ওই এলাকার ভিতর দিয়ে বা মফস্বলের যে চিকন রাস্তা, সেই চিকন রাস্তা দিয়ে গেছি। একটা সহজ যাত্রাকে কিভাবে কঠিন করতে হয় সেটা হচ্ছে এই ভিডিওতে আপনারা পাচ্ছেন। যে মাওয়ার ইলিশ খাওয়ার জন্য এবং একটা কেল্লা জয় করার জন্য আমরা নদী পার হয়ে যাচ্ছি, দুর্গম পথ পার হয়ে যাচ্ছি। আল্লাহ জানে সামনে আর কি কি আছে। তো এরপরে হচ্ছে আমরা ওই সিরাজদি খানের উপর দিয়ে সোজা চলে গেছি ওই ইদ্রাকপুর দুর্গে। তা যাইতে যাইতে ওই আমাদের পরবর্তী যেই রাস্তাটুকু পাইছি সেই রাস্তাটুকু না বেশ সুন্দর ছিল, একদম গাছপালা দিয়ে ঢাকা, ছায়া ঘেরা রাস্তা, ব্যাপক সুন্দর। তো দেখতে দেখতে মুন্সিগঞ্জের সেই ইদ্রাকপুর দুর্গে আমরা চলে আসছি। তবে ইদ্রাকপুর দুর্গে আসলে অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে। মানে আমাদের মতো যারা দেশি মানে বাংলাদেশি মানুষ, তাদের জন্য হচ্ছে 20 টাকা করে টিকিট মূল্য। ভিতরে ঢুকে আমার কাছে না বেশ ভালো লাগছে। ছোটখাটো জায়গা, খুব বড় কিছু আশা করার কিছু নাই এখানে। ছোট্ট একটা দুর্গ এবং সেই দুর্গ জুড়ে এই জায়গাটুকু আর কি। আর এখানে একটা জাদুঘরও ছিল। সেই জাদুঘরের ভিতরে ঢুকলে আপনারা কিছু ছবি দেখতে পারবেন, কিছু ওই খননকালে কিছু কলস বেরোইছিল বা কিছু ওই যে পোড়া মাটি দিয়ে বানানো
ওই কিছু আর্টিফ্যাক্ট আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। একেবারে খারাপ লাগবে না আপনার কাছে, মানে একটা ছিমছাম সময় পার হবে, ছোট ছোট কিছু পুরানো নিদর্শন আপনারা দেখতে পারবেন। আর যখন আমরা দুর্গের উপরে উঠতেছিলাম, ওই দুর্গের সিঁড়িটা কিন্তু একটা রাজকীয় একটা ভাব আছে, মানে সেই পুরান ভাইবটা কিন্তু এই সিঁড়ির থেকেই আমি পাইছি। আর ওইখানে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারা আবার ছবি টবি তুলতেছিল, আসলে এলাকার মানুষ তাদের একটা গর্বের জিনিস, তো এখানে একটু বিয়ের ছবি না তুললে আসলে হয় না। জায়গাটা বেশ ভালো। তো এই ইদ্রাকপুর দুর্গটা ছোট্ট একটা জায়গা, বাট বেশ ছিমছাম একটা টিপটপ একটা জায়গা। আসতে পারেন, আসলে হয়তো কিছুটা সময় কাটবে, আপনার ভালো সময় কাটবে। তো এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে মাওয়াতে, মুন্সিগঞ্জেরই আর একটা উপজেলা, সেটা হচ্ছে লৌহজং। ওই লৌহজং উপজেলাতেই হচ্ছে মাওয়া, মানে মাওয়া ফেরিঘাট, ওইখানেই আমরা এখন যাব ইলিশ খাইতে। এখন মাওয়াতে গিয়ে আমরা কোথায় গিয়ে অতিরিক্ত দামে ইলিশ খাবো বা কোন দোকানে গিয়ে ইলিশ খাবো সেটা আমরা এখনো জানি না। তো ইনশাল্লাহ যাই, আগে যাওয়ার পরে তো দেখবেন ইনশাল্লাহ। তাহলে চলেন মাওয়া যাই। তো যেটা আমি কোনোদিন করিনি এর আগে, যে ওই এক্সপ্রেসওয়ে ব্যতীত আমি মাওয়া যাব, এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স হয়েছে, এবং এক্সপিরিয়েন্সটা খুব একটা খারাপ হয় নাই। মানে টঙ্গিবাড়ি, বালিগাঁও এই সব হয়ে আমরা সোজা চলে গেছি মাওয়ার উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে ওই মাঝ রাস্তার থেকেই আমি একটা ফেসবুক পোস্টেও দেখলাম, মানে আমার একটা পোস্টের নিচে একজন কমেন্ট করছে, আবার রাস্তাতেও শুনলাম যে নাগেরহাট বাজারের মিষ্টি খাওয়ার জন্য। তো রাস্তার মাঝখান থেকে আমরা শুনছিলাম আর কি, একটা পোস্ট দিছিলাম আমি ফেসবুকে, তো সেখানেও একজন বলল যে ভাই যাওয়ার পথে নাগেরহাট থেকে একটা ওই স্পঞ্জের রসগোল্লা খাওয়া যায় না। তো ওইখান থেকে আসলে বলে নাই যে কোথায় যায় খাইতে হবে, নাগেরহাট বাজারে আসছি। তো এখানে এসে দেখলাম যে এখানে মোটামুটি পুরাপুরি হাউকাও লেগে গেছে, মানে মিষ্টি খাওয়ার জন্য। এবং রাস্তার মাঝখান থেকেও একজনের কাছ থেকে শুনলাম যে এখানে নাকি খুব ভালো মিষ্টি পাওয়া যায়। তো আমরা মোটামুটি 3 কিলো একটু বেশি আসতে হয়েছে এক্সট্রা রাস্তায়, মিষ্টি খাইতে হবে। 3 কিলো বেশি না, মিষ্টি খাইতে হবে। তো নিজেরাই বেছে সব থেকে ভিড়ালা দোকানে ঢুকে গেলাম। এটা হচ্ছে সুবল সাহেবের দোকান। আর এই যে দেখেন কি সুন্দর হাত দিয়ে মানে একদম মাখায় মাখায় ছানাটা মাখাচ্ছে। হুরি বাবা, আরে বাবা, আরে বাবা, পুরা তুলা। অস্থির, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়, এই গরম। মানে মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার সময় পায় না। আচ্ছা, এর থেকে নরম মিষ্টি আসলে হয় না, এর থেকে নরম হইলে পারে জিনিসটা একসাথে থাকতে পারবে না। গরম মিষ্টি খারাপ না, মজা আছে। তো নাগেরহাট থেকে মাওয়াতে যাওয়ার পরে চিন্তা করলাম অনেক রাত হয়ে গেছে, এখন আর নতুন কোনো দোকানে আমি ঢুকবো না, এর আগে যেখানে আমি গেছি সেখানেই যাব। অ্যাটলিস্ট আমি এদের সাথে দামাদামিটা করতে পারবো। আর আমার পরিচিত যেহেতু জায়গা, সো আমি আর নতুন কোনো কিছু ট্রাই করার মতো শরীরে শক্তি ছিল না। রূপালী ইলিশে এর আগেও আমি বেশ কয়েকবার আসছি, যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো জানেন। এদের রেস্টুরেন্টটা দেখতে বেশ সুন্দর, মানে 3টা পার্ট, একটা হচ্ছে এই খোলা ময়দান, আর একটা হচ্ছে ভিতরে বাঁশকুঞ্চি দিয়ে বানানো, ওই জায়গাটাও বেশ সুন্দর, আর একটা হচ্ছে এসির জায়গা। আর এই দোকানের মোটামুটি স্টাফ যারা আছে তাদের সাথেও আমার বেশ একটা পরিচিত হয়ে গেছে, যে না তারা আমাকে চিনে এবং আমিও তাদেরকে বেশ বিশ্বাস করি। আর তার উপরে হচ্ছে ওই যে জহির ভাই, ওনাকে আমার বেশ ভালো লাগে, ওনার হাতের ওই লেজ ভর্তাটা ফাটাফাটি। তো শরীর আমার এতটাই ক্লান্ত ছিল যে মাছ এখন নিজে বাছাই করে খাওয়া বা কেনা, দামাদামি করা, মানে আমি আর ওইটা পারতেছিলাম না। তো ওই দায়িত্বটাও আমি জহির ভাইকে দিয়ে দিয়েছিলাম যে ভাই আপনি নিজেই আমার জন্য একটা বাছাই টাছাই করে একটা মাছ দিয়ে দেন। পরে সে নিজেই বাছাই করছে। এই 600 গ্রাম একটা ওজন মাছের, যেহেতু আমরা 2 জন ছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে দামাদামি নিয়ে কিন্তু ওনার সাথে একটু কথা হয়েছে আমার। তবে হ্যাঁ, আজকে এটার দাম আমি আপনাদেরকে বলবো না, আপনারা আমাকে কমেন্টে জানান এটার দাম কত হইতে পারে। আর আমার একটা ইচ্ছা ছিল যে মাওয়াতে এসে এই মাওয়ার দোকানের লোকজনের কাছ থেকেই শোনা যে ভালো ইলিশ কিভাবে আপনারা বাছাই করবেন, যে আমরা কিভাবে বাছাই করব যে এখানে ভালো ইলিশ কোনটা বা খাইতে ভালো লাগবে কোনটা। আচ্ছা এই জহির ভাই, আমার একটা প্রশ্ন, মানুষজন এসে মাছ চিনবো কেমন করে? মানুষজন মাছ চিনবে কেমনে করে? এই যে মাছ তো বুঝাই যায়, মাছ চেনা শিখে আজকে জহির ভাইয়ের কাছ থেকে আমরা। হ্যাঁ, চোখ, ঠিক আছে। আর ইলিশ মাছ অনেক কাস্টমার এখানে এসে তারা একটা লাল খোঁজে,
লাল। আসলে বিষয়টা হচ্ছে কি, ইলিশ মাছ হইলো সবচেয়ে বালু খায় বেশি। 100টা মাছ যদি আপনাকে নিয়ে জেলে যদি নৌকা থেকে উঠায়, সাথে সাথে সেখানে 10টা মাছ আপনি লাল পাওয়া যাবে না। আচ্ছা 90টা মাছে আপনি খুব কম লাল পাওয়া যায় না। আরেকটা বিষয় কি, মাছটা কিন্তু জালে যখন জেলেরা মাছ ধরে একটা খেউ দিয়ে কিন্তু মাছটা নিয়ে চলে আসে না দোকানে, মিনিমাম 2-1 দিন সময় থাকে। এটা কিন্তু আমরা সাধারণ জ্ঞানের কথা। এর অর্থ এই না যে মাছটা কিন্তু নষ্ট হয়ে গেছে, পচে গেছে বা কালার ডিসকালার হয়ে গেছে, কিছুই না। ফ্রিজিং করে? না, ফ্রিজিং করে না, ওরা ওখানে বরফে রাখে, পরে 2 দিন পরে যেমন নিয়ে আসে। কারণ 2-4টা মাছ মনে করেন আপনার এই যে এই মাছটা যে ভালো, হ্যাঁ, ধরেন জি। আপনি বলতেছেন আপনার এই মাছটা হলো ভালো মাছ, জি। তাহলে আমি এটা কিভাবে বুঝবো যে আসলে এই মাছটা এই যে ভালো? মাছের চোখ, হ্যাঁ মাছের চোরা, গিলেস, এই মাছটা ব্যবধান আছে না, এটা কিন্তু আইস করা। হ্যাঁ এটা তো আইস করা গাদা মোটা কিন্তু। হ্যাঁ, এই যে ঠিক আছে? গাদা মোটা। গাদা মোটা মাছ কিন্তু মজা। মজা, হ্যাঁ সবচেয়ে গাদা মোটা মাছ হলো সবচেয়ে মজা বেশি। আচ্ছা। আপনি যেই মাছই কিনেন না কেন, আচ্ছা। যে মাছগুলো গাদা মোটা থাকবে হ্যাঁ। সেই মাছগুলো খেতেও মজা। আমরা মাছটা কিনতে আসলে মূলত আমাদের ধরা উচিত হচ্ছে এই যে মাথার আছে না, মাথার থেকে 1 আঙ্গুল রেখে এইভাবে, এই মাথার এই থেকে বৃদ্ধা আঙ্গুলটা, হ্যাঁ এই বৃদ্ধা আঙ্গুলটা থেকে এই মাথার কাঁচা থেকে 1 কর ফাঁক রেখে আচ্ছা এইভাবে মাছটা আমাদের ধরা উচিত। এই যে আচ্ছা, এই আচ্ছা, system। আচ্ছা। তাইলে আমাদের বুঝা যাবে না মাছটা গাদা মোটা। আচ্ছা। এই মাছটা আর এই মাছটা হুম, এক না, এক না, এটা তো গাদা চিকন। গাদা চিকন, কিন্তু পদ্মার মাছ কিন্তু গাদা মোটা হ্যাঁ হয় না। এটা তো ঠিক আছে, কিন্তু তাই বলে এটার তো স্বাদ তো আর খারাপ না। না, স্বাদ ভালো, স্বাদ খুবই ভালো ভালো, হয়। খুবই ভালো। তাই এটা পদ্মার ইলিশ বুঝবো হচ্ছে কিভাবে? চোখ এই দেখে। একটু চোখ চড়া, ঠিক হ্যাঁ। আছে, এই কাঁচা বড় বিষয় না। অনেকে আমরা কাঁচা লাল না, কাঁচা লাল হইলে এই যে আমাদের এই মাছটা তাজা পেতাম। এই যেমন 2টা মাছ দেখাইলাম, আর একটা মাছ আছে আমাদের এখানে, এই দেখেন, এটা হলো চাঁদপুর। আচ্ছা চাঁদপুর আপনার এই যে চাঁদপুরের মাছ, হ্যাঁ চাঁদপুর পদ্মা কাছাকাছি, আচ্ছা আলাদা কিন্তু কিছু নেই। কিন্তু পুর আর পদ্মার সেম, Same। ওরকম গাঢ় আচ্ছা, আচ্ছা। কিছু নাই। আর ডিম ছাড়া মাছগুলো লম্বা হয়, ডিমালা মাছগুলো একটু চড়া হয়, আচ্ছা, ব্যবধান এই। আর তার মানে এটার ভিতরে ডিম আছে? এটার ভিতরে হালকা ডিম আছে, এটার ভিতরে ডিম নেই। আচ্ছা। আর একটা মাছ আছে আমার কাছে, ওই মাছটা দেখান, হলো দেখান। একটু নামার মাছ আর কি। তো মাছটা অবশ্য একটু অতটা সুবিধা না, তারপর আমি দেখাই। আচ্ছা, সুবিধার মাছ। এবার হলো অসুবিধার মাছ দেখি আমরা। যেমন এই মাছটা, আচ্ছা পার্থক্যটা কিন্তু আমরা বুঝি। এই যে 2টা মাছ আমি দেখাইলাম না, হ্যাঁ, এই যে চাঁদপুরের ওটার সাথে দেখান। এই যে হ্যাঁ এই চাঁদপুর, হ্যাঁ, এটা সেম চাঁদপুরের সাইজ। মাছটা। হ্যাঁ কিন্তু কালার, লম্বা, সাইজে কিন্তু এক। মাথাটাও কিন্তু এটা এক না, মাথাটাই হ্যাঁ, মাথার এই মাথার কিন্তু হ্যাঁ, না এক না, এক না, এক না, এক না। এক না, ঠিক আছে। এই মাছটা পুরো লম্বাইটা এক হচ্ছে, লম্বাইটা কালার অন্যরকম। অন্যরকম। চোখটা দেখেন পার্থক্য। হ্যাঁ, চোখের ভিতরে এই যে এটা হলো অসুবিধা আর এটা হলো সুবিধা। এই হলো হিসাব। আর যেরকম না, আপনারা যদি আসেন আর কি, সাপোজ ধরেন এই ভিডিওটা দেখলেন, আপনার আসতে ইচ্ছে হলো রূপালী ইলিশে আসলেন, আসলে পরে এই জহির ভাইয়ের যেখানে সিস্টেম করে যদি নাও করে, শুনবেন না, হেরে দিয়ে ওই যে ভর্তাটা হেরে দিয়ে বানাবেন, ওই যে লেজ ভর্তাটা। তো ওইখানে পেঁচাল পারতে পারতে আমাদের ছোট্ট ইলিশ তো বেশিক্ষণ লাগে নাই, কাটাকাটি করে অলরেডি ভাজাভাজিও শুরু করে দিছিল। আমি আর বেশি কিছু শ্যুট করতে পারি নাই, সো আমাদের খাবারও রেডি হয়ে গেছিল। তা এটা হচ্ছে আমাদের 2 জনের খাবার। 600 গ্রাম ইলিশ আস্ত খাবো, এটা হচ্ছে জহির ভাই স্পেশাল লেজ ভর্তা। আর এই সালাদটা অবশ্যই আপনারা পাবেন, তবে এটার জন্য আপনাদেরকে বলতে হবে যে এইভাবে কেটে আচার দিয়ে যাতে এই সালাদটা বানায় দেয়। আর এটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা, এটাও একটা দুর্দান্ত জিনিস। সো আমরা 2 জন মিলে এখন এই খাবার খাবো। এই 2 জন আসলে না, এই একটা বিপদ, খাবারের পরিমাণ সবসময় বেশিই হয়, মানে আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে যা বুঝলাম আর কি। তবে সমস্যা নাই, সারাদিন কিছু খাই নাই, সেই সকালের নাস্তার পরে এখন পর্যন্ত ক্ষুধার্ত। ইনশাল্লাহ সব খায় চুরবার করে দেব, কোনো টেনশন নাই। 2 জন আসলে কাহিনী হয়েছে কি, এই হলো একটা সমস্যা। মনে করেন যে ছোট মাছ পাওয়াটা একটু টাফ হয়ে যায়, মানে বেশি টাফ হয়ে যায় আর কি। বেশি যদি অল্প মানুষ আসে পাওয়া যায়, একদম ছোট মাছ পাওয়া যায়, কিন্তু এইসব দোকানে খুব রেয়ার আর কি। কারণ খাবো বসে বসে ইলিশ মাছ খায় আজকে পাগল হয়ে যাবো। এই পুরো ইলিশ মাছটা ধরে যদি ভর্তা করা যেত, আহা হা হা। তো পেটে খিদা থাকলে না সব কিছুই ভালো লাগে। যেমন ধরেন এই সামান্য যে পেঁয়াজ মরিচের ভর্তা, এইটাও আমাদের কাছে না অমৃত লাগতেছিল, মুখে দেওয়ার সাথেই মুখ ভরে যাচ্ছিল। আর এই মাছের ডিমটা অবশ্যই আমি আমাদের জিসানকে ডেডিকেট করতেছি। বেচারা এর আগের বার আসছিল, প্রচণ্ড ডিম খুঁজছিল যে ডিম পাবো, কিন্তু ডিম পায় নাই।
তার মনটা একটু খারাপই ছিল। সো জিসান, এই ডিমটা আমি তোমাকে উৎসর্গ করলাম। আর মাছের ব্যাপারটা বলতে গেলে জহির ভাই অবশ্যই আমার বিশ্বাস রেখেছে, দুর্দান্ত একটা ভালো মাছ দিছে আমাকে। মাছটা খায় আমার কাছে বেশ ভালো লাগছে। অবশ্য এর আগে যে কয়বারই আসছি আমি মাছ একবারও খারাপ পাইনি। ইন্টার মাওয়াতেই আমি আসলে মাছ খারাপ পাইনি, আমি বেশ ভালোভাবে মাছ বেছে খাইতে পারছি। একবার মনে হয় একটু খারাপ পাইছিলাম। আর তাছাড়া এই হচ্ছে আমাদের এখন খাবারের অবস্থা, দুজন খায়ে একদম চোয়া করে ফেলছি, কোনো কিছু বাদ রাখি নেই মাশাল্লাহ। সালাদটা পরে বসে বসে খাইছি আমরা, কোনো অপচয় নাই। অস্থির অবস্থা এই কারণে, দুইটা মানুষ খাইছি, মনে হইলো কি এই জীবনে আমরা কোনোদিন ভাত খাই নেই, মাছও খাই নেই। আসলে সারাদিনের ক্ষুধার্ত ছিলাম তো, এই কারণে খাওয়াটা পড়ে গেছে অনেক বেশি। তো এনিওয়ে যাক, সমস্যা নাই, ভাতই তো খাইছি, অন্য কিছু তো খাই নেই যে মাথা ঘুরাবে। তো এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে অনেক, এখন বাসায় চলে যাব, সারাদিনের জার্নি। তাহলে ইনশাল্লাহ পরে আবার কোথাও দেখা হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন। মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্টে লিখে দিয়েন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।